নমস্কার, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকের এপিসোড একটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে, যে মেডিসিনটি মানে খুবই প্রয়োজনে লাগে এবং এই যে গরমের পরে ঠান্ডার আগে মাঝখানে যে শরৎকাল বা এই যে বর্ষা শরৎ এই যে সময়টা, মানে যেখানে দিনটা একটু গরম সে তুলনায় রাতটা একটু হালকা ঠান্ডা হচ্ছে, বা যখন একটু ভালো বৃষ্টি হচ্ছে তখন রাতে বেশ ভালো একটু ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে। তো এরকম ওয়েদারের জন্য মানে খুবই ইম্পর্টেন্ট, এবং এই সময় প্রচণ্ডভাবে মানুষের বেশ কিছু সমস্যা, কমন সমস্যা দেখা যায়। তো সেই সব সমস্যার জন্য এই মেডিসিনটি খুবই উপকারী, তাই খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন। আর রেগুলার আমার চ্যানেলকে ফলো করেন, আমার সাথে থাকেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমাকে প্রথমবার দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করতে, কারণ এই চ্যানেলটি হচ্ছে কমপ্লিট হেলথ চ্যানেল, যেখানে আপনি বিভিন্ন ডিজিজ নিয়ে একটা অ্যাওয়ারনেস পাবেন, বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোড থাকবে, বিভিন্ন খাদ্য উপাদানের গুণাগুণ, তার কতটা উপকারী অপকারী সব কিছু থাকবে, এবং থাকবে আমার কিচেনের এক্সপেরিমেন্টাল বিভিন্ন হেলদি ডিলিশিয়াস রেসিপিস। তাই নো ডাউট সুস্থ জীবনযাপনের জন্য এই সবকটি খুবই প্রয়োজনীয়। যারা প্রথম দেখছেন বা যারা নিউ সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি বলবো আমার চ্যানেলের প্লেলিস্টটা অবশ্যই ফলো করুন। সেখানে এই সব বিভিন্ন টপিক পারপাসে অনেক ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক। আজকের হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে ইপিকাকুহানা, যার কমন নেম হচ্ছে ইপিকাক রুট। তো এই মেডিসিনটি আপনার এই যে আমি বললাম এই ওয়েদারে, যে এই যে বর্ষা শরৎ এই সময়টা, বা এই যে হট ডেজ কোল্ড নাইট একটু এরকম ধরনের একটু ওয়েদার, এই ওয়েদারের জন্য খুবই সুটেবল একটা মেডিসিন। এই ওয়েদারে যেটা হয়ে থাকে খুবই হজমের সমস্যা হয়ে থাকে, হজম সংক্রান্ত বা গ্যাস অম্বল বমি পায়খানা এরকম ধরনের সমস্যা কিন্তু এই ওয়েদারে খুব কমন দেখা যায়। তো সেই জন্যে এই ওয়েদারের জন্য এই মেডিসিনটি খুবই কাজে লাগবে। এই হোমিওপ্যাথিক মোড অফ ট্রিটমেন্টে কনস্টিটিউশন খুবই ইম্পর্টেন্ট পার্ট, যেখানে আপনি অন্যান্য সিমটম যদি কোনো রকম ম্যাচ নাও করে, ঠিক বা মানে ঠিক মতো ম্যাচ করছেন, আপনি কনফিউজড হচ্ছেন, কিন্তু আপনি কনস্টিটিউশনালি আপনি পুরো পার্মানেন্ট সিমটম পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রেও এই মেডিসিন দিয়ে খুব ভালো কাজ পাবেন। তো এই কনস্টিটিউশন হচ্ছে কি, যেখানে গ্যাস্ট্রিক প্রবলেম প্রচণ্ড প্রিনমিনেন্ট, একেবারে মানে যে কোনো হজম সংক্রান্ত গ্যাস সংক্রান্ত সমস্যা হলে মানে এই মেডিসিনে আপনার যাই হয়ে থাক, জ্বর জ্বালা হোক বা অন্য কোনো রেসপিরেটরি সমস্যা হোক, পেটে ব্যথা হোক, যাই হোক, যে কোনো সমস্যা হলেও তার সাথে কিন্তু একটা নসেটিক ফিলিং খুব প্রমিনেন্ট থাকবে। এই মেডিসিনে মানে একটা কনস্ট্যান্ট একটা নসেটিক মানে সিমটম থাকে। বেশিরভাগ একটু ফ্যাটি চিলড্রেন বা যাদের চেহারা একটু ফ্যাটি হয় তাদের জন্য আরও বেশি মানে এটা সুটেবল হয়, এবং খুব একটু ফিভেল টাইপের হয়, মানে একটু দুর্বল প্রকৃতির হয়ে যায়, কারণ এই যে বিভিন্ন বমি পায়খানা বা যখনই একটা দেখবেন আপনার যখন একটা গ্যাস অম্বল হচ্ছে, হজমের সমস্যা হচ্ছে, আপনি খাবারটা তার মানে কি আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা ঠিকমতো ডাইজেস্ট হচ্ছে না, তার নিউট্রিটিভ ভ্যালুটা আপনি ঠিকমতো নিতে পারছেন না, সেই ইনডাইজেশন হয়ে যাচ্ছে। তো এইরকম যখন হয়ে যায় তখন অটোমেটিক আপনার শরীরটাও আরও বেশি দুর্বলতা কাজ করবে, আপনার ঠিকমতো মানে একটা শরীরে সেই একটা স্ট্রেংথ থাকবে না, এবং প্রচণ্ড সেন্সিটিভ হয় এই পেশেন্ট, মানে তার গরমটাও সহ্য হয় না আবার ঠান্ডাটাও সহ্য হয় না, এরকম ধরনের একটা মানে লক্ষণ দেখা যায়। তো এরকম ধরনের কিছু কনস্টিটিউশনাল সিমটম থাকলে এবং তার সাথে অন্যান্য সিমটম যদি থাকে, তাহলে একদম আপনার এই মেডিসিন প্রচণ্ড মানে সেই রামবাণের মতো কাজ করবে, খুবই ভালো উপকারী মেডিসিন এটা। নেক্সট পয়েন্ট বলবো স্টোমাক বা অ্যাবডোমেন নিয়ে, মানে যেটা অলরেডি আমি বলছিলাম যে ডাইজেশন সব কিছু তো আমাদের পেটের সাথে রিলেটেড। তো স্টোমাক অ্যাবডোমেনের যে সিমটম দেখা যায়, যেখানে স্টোমাকটা আমাদের থাকে বাম দিকে, পেটের একটু নিচের দিকে বাম দিকে থাকে। তো জেনারেলি আমাদের শরীরের ভেতরে যে অর্গানগুলো আছে সেগুলোর অস্তিত্ব কিন্তু আমরা আলাদা করে আইডেন্টিফাই করি না। আমরা অ্যাজ এ হোল সুস্থ জীবনে আমাদের অর্গানগুলো সুস্থ থাকলে আমরা সুস্থ জীবনযাপন করি, যে স্টোমাক আছে হার্ট আছে এগুলো যেন আলাদা করে আমাদেরকে সেই মানে ফিলিংসটা হয় না, কিন্তু এখানে যেন মনে হয় কি স্টোমাকটা পেটের ভেতরে একটা জায়গা থেকে যেন ঝুলে আছে, এবং মনে হচ্ছে না কেউ আঙুল দিয়ে হাত দিয়ে পেটে প্রচণ্ডভাবে চাপ দিচ্ছে। সে আমাদের পেটে যদি কেউ আঙুল দিয়ে প্রচণ্ডভাবে চাপ দেয়, সেখানে স্টোমাক ইন্টেস্টাইনের উপর যেন হচ্ছে আঙুলগুলো একদম মুভ করছে, এবং একদম ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা, প্রচণ্ড স্কুইচ করছে কেউ হাত দিয়ে, এরকমভাবে একটা মারাত্মক একটা পেটে ব্যথাটা এরকম প্রমিনেন্ট থাকবে, বা ব্যথা মানে একটা আনইজিনেস, সবসময় যে পেইনটা খুব প্রমিনেন্ট থাকবে তা না, কিন্তু একটা আনইজিনেস থাকবে, একটা গ্যাস ফর্মেশন মতো ফিল হবে, ফ্ল্যাটুলেন্স থাকবে, এবং
আম্বেলিকাস যে নাভির চারপাশে একটা যেন সে কেটে যাচ্ছে, একদম কেটে যাওয়ার মতো একটা ব্যথা, মানে একটা শরীরে একটা জায়গা কোথাও কেটে গেলে কেমন ব্যথা লাগে, মানে জাস্ট আমি আপনাদের বোঝাবার জন্য বলছি, যেন সেই বেশ যন্ত্রণা হবে, নাভির চারপাশটা বেশ ব্যথা হবে। এবং যেটা একটা বললাম যে নসিয়েটিক ফিলিং, বমি বমি ভাব তো একটা প্রমিনেন্ট সিমটম, আর পেটের সমস্যার সাথে তো বমি ভাব অবশ্যই থাকবে, যেন সারাদিনই যেন একটা বমি বমি ভাব লাগছে, ভালো লাগছে না কোনো কিছু, আর কখনো কখনো বমিও হচ্ছে। তো বমি হলে বেশিরভাগ ক্ষেত্রে ফুড পার্টিকেল যে খুব উঠছে তা নয়, বেশিরভাগ বমির ক্ষেত্রে উঠবে কি মিউকাস, হোয়াইট টাইপের মিউকাস উঠবে, ওয়াটারি কন্টেন্ট উঠবে, এরকম ধরনের বমিটা বেশি হয়। জেনারেলি দেখা যায় যে বমি হলে যখন গ্যাস অম্বল হয়, জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বমি হলে একটা রিলিফ পাওয়া যায়, কিন্তু ইপিকাকের পেশেন্টের বমি হলে কিন্তু সে রিলিফ পায় না, বমি হয়েও কিন্তু তার একটা আনইজিনেস থাকে, তার শরীরে একটা অস্বস্তি বোধ সেটা কিন্তু থেকে যায়, এবং বড্ড বেশি একটা ড্রাউজিনেস, একটা এক্সস্টিং ফিলিং হয় বমির পরে, তার একটা স্লিপিনেস ডেভেলপ করে, সে যেন একদম পুরো কাহিল হয়ে যায় বমি করার পর, কিন্তু যে ঘুম হচ্ছে তা নয়, যে পুরো ঘুমিয়ে পড়বে তা নয়, কিন্তু একটা স্লিপিনেস তার একটা ডেভেলপ করবে, এবং সে মাথাটা নিচু করতে গেলে বা একটু শরীরটাকে সামনে দিয়ে ঝোঁকাতে গেলে, একটা স্টুপিং পজিশনে আসতে গেলে কিন্তু তার আরও বেশি যেন বাড়ে তার সমস্যাগুলো, তার পেটের আনইজিনেস, তার এই যে একটা বমি হওয়ার আগে বা বমি হওয়ার পরে একটা ছটপটানি, একটা ভেতরে যে একটা ডিসকমফোর্ট ফিল হয়, তো সেইগুলো সব তখন তার কিন্তু একটু বাড়বে। আর পেটের মধ্যে একটা যেরকম ব্যথা বললাম, সেই কাটিং পেন আর একটা রিমার্কেবল সিমটম আছে, অনেক সময় কি হয় লেফট সাইড থেকে রাইট সাইড, সবসময় যে সব সিমটম একসাথে পাবেন তা নয়, অ্যাজ এ হোল স্টোমাক, অ্যাবডোমেনের এইরকম ধরনের যতগুলো আমি বললাম তার মধ্যে হয়তো কিছু আছে কিছু নেই, তাতেও আপনি মেডিসিনের দিকে কাজ পাবেন, কিন্তু একদম বাই টু বাই সব সিমটম সবসময় সব পেশেন্ট আপনাকে দেবে না, বা তার হলেও সে সেইভাবে ক্লিয়ারলি আপনাকে বলতে পারবে না। তো এরকম একটা কাটিং পেন যেন সেই বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে ব্যথাটা, এরকম ধরনের একটা যেন সে কেটে যাচ্ছে পেটের মধ্যে দিয়ে, একদম এরকমভাবে ব্যথাটাও ফিল হয়। তো এইরকম ধরনের যদি স্টোমাক বা অ্যাবডোমেনের সিমটম থাকে, সেক্ষেত্রেও আপনি ইপিকাক মেডিসিনটি দিয়ে খুব ভালো উপকার পাবেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে তার ইনডাইজেশন হবে, বমি হবে, কিন্তু তার সাথে তার টাংটা কিন্তু ক্লিন থাকে। জেনারেলি ইনডাইজেশন হলে দেখা যায়, কমন কেসে দেখা যায় যে তার টাঙের মধ্যে একটা কোটিং থাকবে, কিন্তু ইপিকাকের কোটিংটা খুব কম, হালকা কোটিং থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তার এই যে বমি হচ্ছে, ইনডাইজেশন হচ্ছে, অথচ তার জিভটা পরিষ্কার দেখা যায়। তো এইসব সিমটম, স্টোমাক অ্যাবডোমেন রিলেটেড, এই যে ডাইজেশন রিলেটেড এইসব সিমটম থাকলে আপনি নো ডাউট ইপিকাক দিয়ে একটা রিমার্কেবল রেজাল্ট পাবেন। তার জন্য আপনাকে ইমিডিয়েট এত এলোপ্যাথিক ওষুধের সঙ্গে দৌড়তে হবে না, বা ডাক্তারকে কল করে কিছু না, আপনি ইপিকাকটা ঘরে রাখবেন, দিয়ে আপনি এটাকে যখন এরকম সমস্যা হবে ইউটিলাইজ করতে পারবেন। নেক্সট বলবো, সেটা সামহাউ ডাইজেশনের সাথেই রিলেটেড, সেটা হচ্ছে স্টুল সিমটম বা বিভিন্ন স্টুলের ক্যারেক্টার বা ডায়রিয়া টাইপের, কলেরা, ডায়রিয়া এইসব হলে বেশি কাজ দেয়। সেটা হচ্ছে যে স্টুলটা জেনারেলি হয় কি একটু গ্রাসি গ্রিন টাইপের হয়, একটা গ্রিনিশ কালার থাকবে, বা তার সাথে থাকবে হোয়াইট মিউকাস, কখনো কখনো ব্লাডও থাকতে পারে। আবার সেই অনেক সময় সেই হয় না যে আমাদের যে গুড় ফার্মেন্টেড হয়ে গিয়ে কেমন একটা ঝোলা গুড়, যেটা ফার্মেন্টেড হয়ে কেমন একটা ফোমি টেক্সচার হয়, অনেক সময় পায়খানার মধ্যে কিন্তু স্টুলটা সেরকমভাবে একটা ফোমিনেস থাকবে, একটা স্লিমি থাকবে, এবং সেরকমভাবে একটা ওই গুড় ফার্মেন্টেড হয়ে গিয়ে গেজে গিয়ে যে ধরনের টেক্সচারটা হয়, সেরকম ধরনেরও একটা ফেনা ফেনা টাইপের ওরকম স্টুল দেখা যায়। ডিসেন্ট্রির জন্য এবং যেটা বেশিরভাগ কি মিউকাস থাকলে প্রেজেন্ট থাকে, সেখানে আমরা ডিসেন্ট্রি হয় সেটাকে ধরা যায়। তো ডায়রিয়া, ডিসেন্ট্রি এগুলোর জন্য কিন্তু খুব ভালো কাজ করবে। এবং এই যে বললাম, এইসব ওয়েদারের জন্য যখনই হজমের সমস্যার কারণে আপনার এরকমভাবে স্টুলের সমস্যা হবে, ডায়রিয়া হবে, তো সেক্ষেত্রেও এগুলো খুব ভালো কাজ করে। বিশেষ করে এশিয়াটিক কলেরা, যেটা যেখানে নশিয়া, ভমিটিং প্রচণ্ডভাবে প্রিডমিনেন্ট থাকবে। এমনিতে তো এই মেডিসিনের নশিয়া, ভমিটিং একটা থাকবেই হালকা কম বেশি, কিন্তু এশিয়াটিক কলেরা, এশিয়াটিক কলেরা হচ্ছে অ্যাকচুয়ালি কলেরা যেখানে ভমিটিং অ্যান্ড ডায়রিয়া, লুজ স্টুল একসাথে হলে তখনই সেটাকে আমি জাস্ট রাফলি বলছি, সেটাকে কলেরিয়া বলা হচ্ছে। এবং এশিয়াটিক কলেরা হচ্ছে একসময় প্যান্ডেমিক আকারে ধারণ করেছিল, যখন কলেরা আমাদের ইন্ডিয়া থেকে এশিয়া, চীন, জাপান, ওইসব বিভিন্ন দেশে ছড়িয়ে গেছিল, তখন সেটাকে বলা হয়েছিল এশিয়াটিক কলেরা, সেটা নাম হয়েছিল। তো এশিয়াটিক কলেরার যদি সিমটম থাকে এরকমভাবে বমি, পায়খানা প্রচণ্ডভাবে প্রিডমিনেন্ট থাকে একদম, তখন সেক্ষেত্রেও কিন্তু ইপিকাক খুবই রিমার্কেবলি কাজ করে। আপনাকে শুধু একটু রিপিটে, যখন আপনার সিমটম সিমিলিটা বেশি থাকবে, আপনি রিপিটেড ডোজে নেবেন, দেখবেন নো ডাউট খুব সুন্দর কাজ পাবেন। নেক্সট আসি, এরপরে রেসপিরেটরি সমস্যা। কিছু রেসপিরেটরি সিমটম দেখা গেছে যার জন্য কিন্তু ইপিকাক খুব ভালো কাজ করে। তাদের একটু শ্বাসকষ্ট হয়, বা যাদের হয়তো অ্যাজমা আছে, ইয়ারলি অ্যাটাকটা বেশি হয়, ইয়ারলি তাদের অ্যাগ্রাভেশনটা বেশি হয়, বা এই রকম সিজনে তাদের
মানে অ্যাজমার পেশেন্টদের তো যে একদম সব অ্যাজমা একই রকম হয় না, যে সবার ক্ষেত্রেই যে একদম রেগুলার রোজ তার সাফোকেশন হচ্ছে, রোজ তার শ্বাসকষ্ট হচ্ছে, তা হয় না। তো যাদের ক্ষেত্রে দেখা যায় যে ইয়ারলি অ্যাগ্রাভেশন হয়, অ্যাটাকটা খুব বেশি হয়, এবং সেটা প্রবাবলি এইরকমভাবে এই গরম, এই যে বর্ষা শরৎ এরকম সময়টাতে যাদের অ্যাগ্রাভেশনটা বেশি হয়, এবং সেই সময় তার শ্বাসকষ্ট প্রচণ্ড হয়, যেন চেস্ট একবারে কনস্ট্রিকশন হয়ে যাচ্ছে, মানে বুকের ভিতরে একদম প্রচণ্ডভাবে একদম কনস্ট্রিক্টেড, একদম চাপ বোধ হবে, এরকম ধরনের যখন সিমটম থাকবে, সেক্ষেত্রে এপিকাক মানে খুবই রিমার্কেবল রেজাল্ট পাওয়া যায়। মানে রেসপিরেটরি আরও কিছু সিমটম, যেমন অ্যাজমা হয়তো নেই, কিন্তু তার একটা ডিফিকাল্টি ব্রিদিং আছে, তার শ্বাস প্রশ্বাসে একটু সমস্যা হয়, বা খুব বেশি ফিজিক্যালি এক্সারসাইজটা করতে পারে না, ফিজিক্যাল এক্সারসাইজগুলো, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো তার খুব একটা করতে পারে না, হালকা একটু এক্সারসাইজ করলেই বড্ড বেশি হাঁসফাঁস করে, বড্ড বেশি হাঁপিয়ে যায়। তো এইরকম ধরনের যখন তাদের সিমটম থাকে, এবং তার সাথে একটা মানে হুইজিং সাউন্ড হচ্ছে যেন বুকের ভেতরে, শ্বাসকষ্টটা প্রচণ্ড বেড়ে যাচ্ছে একটু এক্সারসাইজ করেই, তখন তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। আবার হুপিং কাফের হলেও, বিশেষ করে বাচ্চাদের জন্য, তারা মানে যেন তাদের অবস্থা এমন হয় যেন মুখ একদম পেল হয়ে ব্লুইশ কালার হয়ে যায়, প্রচণ্ডভাবে তাদের সাফোকেশন হয়, প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, এবং তার সঙ্গে অনেক সময় আবার নসিয়া ভমিটিংটাও থাকে হুপিং কাপের সঙ্গে। তো এরকম কখনো কাশতে কাশতে এমনও হয়েছে যে হয়তো নাক মুখ দিয়ে কফের সাথে হালকা একটু ব্লাডও বেরিয়ে আসছে। তো এরকম ধরনের যদি খুব সিভিয়ার সিমটম থাকে, এবং যেখানে সাফোকেশনটা প্রচণ্ড প্রমিনেন্ট হিসেবে থাকে, তো এইরকম ক্ষেত্রেও আপনার ইপিকাক দিয়ে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। নেক্সট বলবো ইন্টারমিটেন্ট ফিভার, মানে যে ফিভার মানে থেকে থেকে যে জ্বরটা আসছে, হয়তো জ্বর ভালো হচ্ছে আবার আসছে, বিশেষ করে যখন হয়তো কোনো রকম কুইনাইন অ্যাবিউজ হয়ে গেছে, বা আপনার প্রথমে ভুল করে হয়তো আপনাকে কুইনাইন দেওয়া হয়ে গেছে, আপনার কিন্তু ম্যালেরিয়া ছিল না, কুইনাইন মেডিসিন পড়ে গেছে আপনার শরীরে, সেটা যখন অ্যাবিউজ হয়ে যায়, সেক্ষেত্রেও তারপরে কিন্তু এরকম ইন্টারমিটেন্ট ফিভার চলতে থাকে। তাদের জন্য ইপিকাক খুব ভালো কাজ করবে, এবং জ্বরের সাথে অবশ্যই একটা নসেটিক ফিলিং থাকার সম্ভাবনা থাকবে, এবং গোটা শরীরে এমন একটা ব্যথা থাকবে যেন মনে হবে কি সব হাড়গুলো যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে, একটা এরকম ধরনের ব্যথা থাকবে, পেটে একটা আনইজিনেস থাকবে। এরকম ধরনের সিমটমের সাথে জ্বর থাকলে, এবং সামান্য একটু ঠান্ডা লাগলে না, তার যেন মনে হবে কি বড্ড বেশি, মানে হালকা একটু হাওয়া দিচ্ছে, একটু ঠান্ডা লাগছে, এমনিতে তো সেন্সিটিভ, আমি বলেছি হট অ্যান্ড কোল্ডের সেন্সিটিভনেস আছে, তো এরকম হালকা একটু চিলিনেসের জন্য তার যেন মনে হবে কি ঠান্ডা খুব বেশি লেগে গেছে, এবং টেম্পারেচারও অনেক সময় হয়তো বেড়ে গেল তার জন্য। তো এরকমভাবে যদি জ্বরের সিমটমগুলো থাকে, সেক্ষেত্রে ইপিকাক দিয়ে খুব ভালো রেজাল্ট পাবেন। এবং জ্বরের ক্ষেত্রেও বড্ড বেশি একটা মানে অনেকে থাকে জ্বরের ক্ষেত্রে, আরও আমি অলরেডি যারা আমার চ্যানেলকে ফলো করেন তারা দেখেছেন, আর যারা দেখেননি তাদের তো আমি বললাম প্রথমেই যে প্লেলিস্টে গিয়ে হোমিওপ্যাথিক মেডিসিনের প্লেলিস্টটা যখনই খুলবেন, তখনই আপনারা এই জ্বরের উপরে কাজ করে ভালো এরকম বেশ আরও কিছু মেডিসিনই আমি ডিসকাস করেছি। তো সেইখানে সিমটমগুলো যেমন ছিল তার তুলনায় এখানে সিমটমটা একটু আলাদা, এবং এই এপিকাক পেশেন্ট আবার একটা উইকনেস, একটা নেতিয়ে যাওয়ার মতো একটা ব্যাপার থাকবে, মানে যেন সে একদম প্রচণ্ড ক্লান্ত হয়ে, মানে এটা নয় যে তার মুভমেন্ট করলে মুভমেন্ট করতে পারছে না, ব্যাপারটা তা নয়, একটা নেতিয়ে থাকার মতো ব্যাপারটা হবে, যেন খুব বেশি এক্সস্টেড ফিল হবে। তো এরকম ধরনের সিমটমে, এরকম ধরনের জ্বরের সিমটম থাকে, তাহলে ইপিকাক দিন খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। হোমিওপ্যাথিক মেডিসিন আর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যেটা অ্যাগ্রাভেশন এবং অ্যামেলিওরেশন, যেখানে বেড়ে যায় বা কমে যায়। তো এই পেশেন্টের যে কোনো সমস্যা বেড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে কি, অবশ্যই একটা আনহেলদি ডায়েট, কারণ ইনডাইজেশনটা এটা খুবই মানে নসিয়া ইনডাইজেশন এই যে ব্যাপারটা খুবই যেহেতু প্রিডোমিনেন্ট সিমটম, তাই সেখানে তার হিস্ট্রিতে একটা আনহেলদি ডায়েটের ব্যাপার অবশ্যই থাকে, যেখানে সেরকম আনডাইজেস্টেবল ফুড খেয়ে নেওয়ার জন্য তার সমস্যা ডেভেলপ করতে পারে। তাছাড়া এই যে গরম দিন ঠান্ডা রাত এই সময় যে একটা চেঞ্জেবল ব্যাপারটা, এই ব্যাপারেও তার অ্যাগ্রাভেশন হয়, তার বেড়ে যায়, কিন্তু সে একটু নেতিয়ে থাকে, ঝিমিয়ে থাকে, ড্রাউজিনেস থাকে, তাই তার মুভমেন্টটাও কিন্তু খুব একটা ভালো লাগে না, সে যেন একদম এক জায়গায় আছে তেন স্থির ওখানেই থাকতে পছন্দ করে, মুভমেন্ট করলেও তার একটা বেড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। এই অ্যাগ্রাভেশনগুলো ওভারঅল সব রকম সিমটম মোটামুটি মোরাললেস এই সব কারণে বেড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। রিলিফ পায় কি, সেটা জেনারেলি সে রিলিফ পাচ্ছে একটু বেশ আরাম করে শুয়ে থাকলো, একটা ভালো করে হাওয়া চলছে, সেইভাবে সেখানে সে আরাম পাবে। এই পেশেন্ট রিলিফ একমাত্রই শুধুমাত্র একটু সে রিল্যাক্স হয়ে যখন শুয়ে থাকতে পারবে, রেস্ট নিতে পারবে, যেখানে তার ডিস্টার্ব হবে না, কোনো রকম মানে ঠান্ডা হাওয়া আসছে না, নর্মাল একটা নর্মাল ওয়েদার সে ফিল করছে, নর্মাল হাওয়া পাচ্ছে, রেস্ট নিতে পারছে, তাকে কেউ কথা বলে ডিস্টার্ব করবে না, কেউ কোনো সাউন্ড নেই, লাইট নেই, একটু যে এরকম রিলিফ মানে বেশ কমফোর্টেবলি যদি সে শুতে পায়, আরাম করে শুয়ে থাকতে পারে, সেই একমাত্র সেই ক্ষেত্রে এই পেশেন্ট বেটার ফিল করবে। আর এই মেডিসিন
এই যে আমি 7টা পয়েন্ট বললাম, এই 7টা পয়েন্ট আপনি যদি খুব ভালো করে মনে রাখেন এবং যখনই আপনার বাড়িতে এরকম ধরনের সিমটমগুলো দেখবেন, এবং একটা কথা বলি, সবসময় বলবো যে 7টা পয়েন্ট যে সবসময় আপনি একজন পেশেন্টের মধ্যে পাবেন তা কিন্তু নয়। মোটামুটি ম্যাক্সিমাম যখন সিমিলারিটি পাবেন তখনই আপনি এই মেডিসিন দিতে পারবেন। কিভাবে দেবেন না, আমি বলেছি যে একটা সবসময় একটা কাঁচের বা যে পোর্সেলিন কন্টেনারগুলো হয় সেই কন্টেনার মোটামুটি 50 ml এর মতো একটা সাইজ আপনি নেবেন, যেখানে আপনার ড্রিঙ্কিং ওয়াটারটা নিয়ে 2 থেকে 3 ফোঁটা ওষুধ দেবেন। বাচ্চাদের জন্য 6 পোটেন্সি, আর একটু বড় যারা তাদের জন্য 30 পোটেন্সি, আর অ্যাডাল্টদের জন্য সেক্ষেত্রে আপনি 2 থেকে 3 ফোঁটার জায়গায় একটু 4-5 ফোঁটাও নিতে পারেন। এইভাবে নেবেন, দিয়ে তারপরে সেটাকে, যেহেতু এই যে সিমটমগুলো বললাম এগুলো সবগুলো একটু সিভিয়ার সিমটম, সেক্ষেত্রে আপনি অ্যাট এ টাইম অনেকটা ওষুধ দিয়ে দেবেন, যে লিকুইডটা আপনার যাবে সেটাও হয়তো তার অসুবিধা হতে পারে। তাই ঘন্টায় ঘন্টায় 1 চামচ করে আপনি দেবেন। এই যে বমি, লুজ মোশন, জ্বর বা রেসপিরেটরি সমস্যা, যে কোনো সমস্যা, যতগুলো সমস্যা আমি বললাম, প্রমিনেন্ট যেসব সমস্যাগুলো বললাম, প্রতিটার ক্ষেত্রে আপনি 1 চামচ করে ঘন্টায় ঘন্টায়, যখন আপনার সিভিয়ারিটি বেশি থাকবে, যখন দেখবেন যে আপনার সিভিয়ারিটি একটু রিডিউস করেছে, একটু আপনার কমফোর্টেবল ফিল করছে, তাহলে সেক্ষেত্রে আপনি প্রথম 3টে বা 4টে ডোজ ঘন্টায় ঘন্টায় দিলেন, তারপর আপনি গ্যাপটা বাড়িয়ে দেবেন, তখন আপনি 2 থেকে 3 ঘন্টা গ্যাপ দেবেন। ওইরকমভাবে একটা 50 ml যখন লিকুইডটা আপনার শেষ হয়ে যাবে, তারপরে আবার আপনি বানিয়ে নেবেন। এবং এইভাবে আপনি 2 দিন দেখবেন, কারণ এই যে সিমটমগুলো এগুলো খুব বেশি দিন দেখার জন্য নয়, 1 থেকে 2 দিন আপনি দেখবেন। যদি দেখেন যে না তবুও প্রবলেম ঠিকমতো রিলিফ পাচ্ছে না পেশেন্ট, আপনার মেবি আপনার হয়তো মেডিসিন সিলেকশন ভুল হচ্ছে বা আপনার ডোজ দেওয়াটাও ভুল হচ্ছে, তাই সেক্ষেত্রে ইমিডিয়েট ডক্টর কনসাল্ট করবেন। আর যাদের ক্ষেত্রে এই যে ভমিটিং বা লুজ মোশন এরকম হয়ে যায়, মেডিসিনের সাথে সাথে সলিড খাবার খাবেন না, অবশ্যই খাবারের দিকটা একটু ভালো করে সাবধানে থাকবেন। অলরেডি আমি ডায়রিয়া এইসব রিলেটেড আমি একটা ভিডিও আমার তৈরি করা আছে, যেখানে কিভাবে ডায়েট নেওয়া উচিত ডায়রিয়া হলে এইসবের ক্ষেত্রে, তো সেটা আপনারা অবশ্যই একটু দেখে নেবেন, সেইভাবে ডায়েট প্ল্যান মেনটেন করবেন। আর ওআরএসটা কন্টিনিউ করবেন। শুধুমাত্র ওষুধ খেয়ে কিন্তু ভালো হবে না, তার পাশাপাশি ম্যানেজমেন্টটা অবশ্যই দরকার। তাই ডায়েটটা, প্রপার ডায়েট এবং ওআরএস এটা খুব ভালোভাবে নিতে হবে। এখনকার সময়ে নিশ্চয়ই অনেকে অলরেডি এরকম সমস্যায় ভুগেছেন বা একটা সম্মুখীন হচ্ছেন, হয় বাড়ির বা নিজের কারো না কারো হচ্ছে। তাই এই মেডিসিনটি নিশ্চয়ই আপনাদের ভালোভাবে হেল্প করবে, আপনারা ইউজ করে দেখুন, নো ডাউট আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। রিকোয়েস্ট করবো সবাইকে শেয়ার করে আরও সবাইকে জানার সুযোগ করে দিন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। বর্ষা অলরেডি শুরু হয়ে গেছে, তাই বর্ষাকালে কিছু সাবধানতা মেনটেন করা দরকার, সেগুলো কিন্তু অবশ্যই মেনটেন করবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।